হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মূলত আমি এর আগে 70 নম্বর পর্যন্ত অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমরা 71 নম্বর থেকে শুরু করব। এভাবে আমরা সম্পূর্ণ বইটি সমাধান করব। আর আমাদের সাথে যারা এই সম্পূর্ণ বইটি সমাধান করবেন, আমাদের সর্বোচ্চ হলে 2 থেকে 2.5 মাস টাইম লাগবে। তো আমি এইটুকু বলতে পারি যে যারা আমাদের বইটা সম্পূর্ণ সমাধান করবেন, তো এরপরে তার ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। যে কোনো পরীক্ষায় আপনি কনফিডেন্সের সাথে যাইতে পারবেন, যে কোনো পরীক্ষা দিতে, যে আমি ম্যাথ পারি। আপনি 3টা মাস আমাদের সাথে লেগে থাকেন, তো দেখবেন যে আমাদের এই কোর্সটা যদি আপনি সম্পন্ন করেন, অবশ্যই আপনি ম্যাথে ভালো করবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব, 2টা টপিক্স। একটা হচ্ছে মূলত সংখ্যা চেনার উপায়, আর একটা হচ্ছে প্রাইম নম্বর মানে মৌলিক সংখ্যা। এখানে দেখেন 1 কুইন্টাল কত কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তো এটা অ্যান্সারটা বি না হয়ে অ্যান্সারটা হবে সি। 1 কিলোগ্রাম সমান 100 কিলোগ্রাম, মানে 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। তো এটা ছিল। এখন আমরা আলোচনা করবো একদম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এই মূলত সংখ্যাটা মানে খুব সিরিয়াস পড়বেন, কারণ এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় কোশ্চেন আসে, অনেক সময় 2 থেকে 3টা করে আসে। তো দেখেন এখানে বলা আছে সকল পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে, সকল পূর্ণ সংখ্যা বলতে বোঝায়, দেখেন পূর্ণ সংখ্যা হইতেছে যে একদম মাইনাসের সকল সংখ্যা বলেন, প্লাসের যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা যেটা দশমিক আকার থাকবে না। এটা মাইনাস হইতে পারে, কি হইতে পারে, প্লাসের হইতে পারে। যেমন 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এই জন্য বলা আছে যে সকল পূর্ণ সংখ্যা। এটা শুধু কি দশমিক আকার বা ভগ্নাংশের আকার আসতে পারবে না, যেমন 3/4 এরকম ভগ্নাংশ আকার হতে হবে না। বলছে সকল পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে আপনারা বুঝতে পারছেন, এগুলোতে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে -4, -3, 2, 1, এগুলোতে আরো আছে অনেক অসংখ্য সকল পূর্ণ, এগুলোতে হচ্ছে কি সকল পূর্ণ সংখ্যা। এরপরে বলছে সকল পূর্ণ গণসংখ্যা। পূর্ণ গণসংখ্যা কোনগুলো দেখেন, এগুলো তো মূলত সংখ্যা। পূর্ণ গণসংখ্যা বলতে বোঝায়, একদম খেয়াল করবেন যে মূলত সংখ্যা একটা বলছে সকল পূর্ণ সংখ্যা। তো সকল পূর্ণ সংখ্যা আমি দেখালাম, এগুলো সকল পূর্ণ সংখ্যা। তারপরে বলা আছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনটা? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা, দেখেন যে আমরা যদি বলি 9, আমরা বলি 9 সমান কত, 9 কে রুট করলে কত হয়ে যায় 3। সেম ভাবে বলি যদি 16, এটাকে রুট করলে হয় 4। এরকম রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, যেমন যদি 25, এটা হচ্ছে 5, এগুলো হবে কি মূলত সংখ্যা। এটা গেল আটটা বলছিল যে গণসংখ্যা, পূর্ণ গণসংখ্যা। এখান থেকে পূর্ণ গণসংখ্যা বলতে বোঝায় এরকম, আমরা যদি দেখি এখানে, যেমন এখানে 3 27 কিউব এখানে দেওয়া আছে। তো এই যে রুট ওভার এইটা, এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে যে এইটা সমান 1/3, এইটার মান হচ্ছে 1/3। তাহলে আমাদের এখানে দেখেন এরকম ছিল যে 27, এখানে ছিল 3, তার মানে আমরা 27টা ঠিক রাখতে পারি। কিন্তু এই সম্পূর্ণটার মান কত, 1/3। এটা কেন গণসংখ্যা আমি আপনাদের বুঝতেছি। তো তার মানে দেখেন যে এই 27কে আমরা কিন্তু লিখতে পারি কত, 3^3/1^3। এই 3টা এখানে চলে যাব, তার মানে 3। এই 3 উপর চলে গেলে দেখেন 1 এর সাথে গুণ হবে 3/3, তার মানে এটা কাটা, তার মানে 3। এই জন্য বলা হয় এটা ঘনসংখ্যা। মানে এটা 27 হইতেছে এরকম, এটা যে লিখছি আমরা, দেখেন এটার মান কত 3, মানে 3 বার কিউব করলে এটা হয়, এই জন্য এটার মান 3। আমরা ডিরেক্ট ওইভাবে না লিখে আমরা এইভাবে কিন্তু লিখে দিতে পারতাম, ওইভাবে না ভেঙে পরীক্ষা হলে দেখেন 3 বুঝবো, এটা কাটা, তার মানে থাকে কত 3। সেম ভাবে তাহলে যে দেখেন এই গণর ভিতরে যদি কি থাকে, পূর্ণ গণসংখ্যা থাকে, এই যে পূর্ণ গণসংখ্যা এখানে দেখা যাচ্ছে, দেখেন 64 আছে। এটা যদি আমরা একটু দেখি, দেখেন 64 এটা রূপ আছে কত, ঠিক। তার মানে আমরা যদি এটা মিলাইতে পারি, দেখেন 8 কে কিউব করলে আমরা জানি কত হয়, না সরি 4 কে কিউব করলে হয় 4 4 16। 4 কিউব মানে কয়বার আছে, দেখেন 4 এখানে আছে 4 বার, 4 4 16, 4 16 64। তার মানে এই কিউব কাটা থাকে কত 4। তারপরে সেম ভাবে আসছে কত 125, এখানে কত আছে 3, আমরা জানি এখানে 3 দেন, আর 5 কিউব মানে 125, তার মানে এটা কাটা, এটা 5। দেখেন এগুলো গণের মানে সংখ্যাগুলো কিন্তু কি গণের ভিতরে আছে, কিন্তু এগুলো আমরা যখন ভেঙে আনি তখন দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা আসতেছে। তো এগুলো হইতেছে কি মূলত সংখ্যা, এগুলো সবগুলো হইতেছে মূলত সংখ্যা। এগুলো যদি থাকে, অনেক সময় অপশন আসে, আমরা যখন অপশনগুলো দেখবো তখন বুঝবো যে কিভাবে মূলত, এগুলা কোশ্চেনে কিভাবে আসে। এরকম সংখ্যা দেওয়া থাকবে যে √9, √8, √7, √2, নিচের কোনটি মূলত সংখ্যা, তখন কিন্তু √9টা আমরা জানি মূলত সংখ্যা। এরপর আসেন বলছে সকল সসীম দশমিক সংখ্যা বা ভগ্নাংশ মূলত সংখ্যা।
এখানে যেটা বলা আছে এটা আপনার বুঝতে হবে, সকল সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা দেখেন 1.5 একটা আছে সসীম। কেন কেন এটা সসীম দেখেন, 15কে কয় দ্বারা ভাগ করছে, 10 দ্বারা ভাগ করলে কত হয় 1.5, এরপরে কিন্তু আর পয়েন্ট আসে না। এখন আমি যদি বলতাম যে 10কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু অ্যান্সারটা আসবে এরকম 3.3333, কোনোদিনই শেষ হবে না, মানে ডট ডট। এটা কিন্তু সসীম না, এটা হচ্ছে অসীম, এটা হবে অমূলত। অমূলত নিয়ে আমরা আলোচনা করবো আমরা এই সসীম এগুলা। এটা যেমন 14.11 ডট ডট না থাকলে 4.625, যাই হোক এরকম সংখ্যাগুলা। তারপর ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এই যে ভগ্নাংশ মূলত সংখ্যা, ভগ্নাংশ যেমন 4/5, 3/2, 6/8, এগুলো হচ্ছে কি মূলত সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাও মূলত সংখ্যা, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে যেটা বলেছে দেখেন, আবৃত দশমিক সংখ্যা বা ভগ্নাংশের মূলত সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা যেমন 0.3 থাকলে এটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা। এটাতে বোঝায় এরকম যে 0.3 অনেকবার হবে, 333, তার মানে এই 3টা ডট ডট। কিন্তু একই সংখ্যা যদি বারবার আসে, দেখেন 33 বারবার আসতেছে, তাহলে এটাও কি হয়ে যাবে মূলত সংখ্যা। যেমন 6.6 দেখাইছে, তার মানে এটা হইতেছে এরকম 6.66, আরো আছে অনেক, তার মানে এটা হইতেছে কত 20/3। যদি আবৃত থাকে, সেম সংখ্যা যদি বারবার থাকে, তাহলে ওইটা আপনার কি অসীম, কিন্তু এটা কিন্তু অসীম, কিন্তু সেম সংখ্যা বারবার আসতেছে, আবৃত দশমিক সংখ্যা বলা হয়। এগুলো হচ্ছে মূলত সংখ্যা। তার মানে আমরা মূলত সংখ্যাগুলো একটু পরে যখন প্র্যাকটিস করবো তখন আপনার কাছে খুবই সহজ লাগবে। এরপর আমরা দেখবো অমূলত সংখ্যা। দেখেন একটু আগে বলছিলাম যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, যেমন 9, এটা কিন্তু কি ছিল মূলত সংখ্যা। বাট √2 যদি আপনি রুট করেন, কিন্তু এটা কিন্তু এরকম পূর্ণ কোনো সংখ্যা আসবে না, 1.41 সামথিং ডট ডট এরকম আসবে। যেমন √3, সেম ভাবে এরকম একটা সংখ্যা আসবে, সেম ভাবে 1.73 ডট ডট এরকম আসবে √3। মানে দেখেন রুট থেকে বের, এরা পূর্ণবর্গ সংখ্যা যদি না হয়, রুটের ভিতরে যদি এমন সংখ্যা থাকে যেটা পূর্ণবর্গ সংখ্যা না, যেমন √11, এগুলো পূর্ণ না। যদি আমি বলতাম যে √16, এটা কিন্তু আবার মূলত সংখ্যা, কারণ 16কে রুট করলে 4 পাওয়া যায়। কিন্তু দেখেন √ আছে কত 23, এটা কিন্তু পূর্ণবর্গ না। কিন্তু 25 যদি বলতাম, এটা কিন্তু, তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা। আর যেগুলো যদি পূর্ণবর্গ থাকে তাহলে হইতেছে মূলত সংখ্যা, এটা আপনাকে বুঝতে হবে। তারপরে আরেকটা, ওই আগের মতো আমি বলছিলাম যে পূর্ণ ঘন যদি হয়, যেমন আমরা যেটা করছিলাম যে এখানে যদি এরকম থাকতো যে কিউব 8, এটা কিন্তু পূর্ণ ঘন। কেন ঘন দেখেন, এটাকে যদি আপনি এইভাবে লিখতে পারেন যে 2 এর পর কিউব, এই কিউব আর কিউবে কাটা যায়, এখানে হয় কত 2, তাহলে এটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এই কিউবের ভিতরে যদি 8 থাকে, এটা পূর্ণ ঘন সংখ্যা। বাট কিউবের ভিতরে যখন 9 আছে, 9কে কিন্তু আপনি কোনোভাবে কিউব আকারে লিখতে পারেন না। এখানে যদি 3 আকারে যদি কিউব আকারে লেখেন, এটা কিন্তু 27 হয়ে যায়। তার মানে এটা কি না, পূর্ণ ঘন সংখ্যা নয়। আর পূর্ণ ঘন সংখ্যা যদি না হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অমূলত সংখ্যা। যেমন এখানে বলছে যে 16, আপনি এখানে কিন্তু দেখতে হবে এখানে কিউব আছে, এখানে 16 পূর্ণবর্গ সংখ্যা। এখানে যদি 3 না থাকতো তাহলে এটা মূলত সংখ্যা হইতো, কিন্তু এখানে 3 দেওয়াতে এটা কিন্তু অমূলত সংখ্যা। কিন্তু যদি আপনার দেওয়া থাকতো যে এরকম যে 64, এটা আমি দেখাইছিলাম, দেখেন 64কে লেখা যায় যে 4 এর পর কিউব, এখানে 3 কাটা, তার মানে এখানে হচ্ছে 4, এটা মূলত সংখ্যা। বাট যখন এখানে দেওয়া আছে দেখেন 28.3, এটা কিন্তু কি অমূলত সংখ্যা, কারণ 28কে কোনো কিছু কিউব আকারে প্রকাশ করা যায় না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মূলত সংখ্যা অমূলত সংখ্যার পার্থক্যগুলো। এরপর যে কথাটা বলা আছে দেখেন যে অসীম দশমিক সংখ্যা কিন্তু আবৃত নয়, অসীম দশমিক সংখ্যা। যেমন একটু আগে বলছিলাম 1.4142, কিন্তু এগুলো যদি সেম আসতো, এরকম যদি আসতো, দেখেন যদি এরকম আসতো, এটা কিন্তু ডট ডট আছে আরো 1.414141 সরি, এরকম যদি থাকতো, তাহলে এটা কিন্তু মূলত সংখ্যা, কারণ সেম সংখ্যাগুলো বারবার আসতেছে, তাহলে হবে মূলত সংখ্যা। বা 1 এরকম থাকতো, যদি এরকম থাকে, মানে পৌনঃপুনিক, এই দুইটা সংখ্যা বারবার আসবে, এরকম থাকে নরমালি, তো তখন কিন্তু কি, যদি সেম সংখ্যাগুলো বারবার আসে তখন মূলত সংখ্যা হবে। আর যদি সেম সংখ্যাগুলো না আসে, এলোমেলো, যেমন এখানে আছে 41, এখানে আছে কত 42, এরপর আবার আরেকটা আসবে, তো তার মানে এটা কি অমূলত সংখ্যা। এরপরে দেখেন এখানে লেখা আছে 2.32569 ডট ডট ডট, এটা দেখেন মিল নাই, তার মানে এটা অমূলত সংখ্যা। পাই, অনেক সময় পাই বলা হয়, পাই কি, পাইয়ের মান দেখেন 3.1416 ডট ডট, আরো অনেক আছে, তার মানে পাই কি একটা অমূলত সংখ্যা। তারপরে এর মান কত আমার মনে নাই, 2 পয়েন্ট সামথিং এরকম আছে, তো ইটাও কি অনেক সময় আসে যে কোন ধরনের সংখ্যা, মূলত নাকি অমূলত।
এখন আমরা এইগুলা করলাম, এখন আমরা প্র্যাকটিস দেখবো যে আসলে মূলদ সংখ্যা থেকে কি পরিমাণ কোশ্চেন হতে পারে। দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন যে নিচের কোনটি মূলদ সংখ্যা, পরীক্ষা কিন্তু এইভাবে আসে, নিচের কোনটি মূলদ সংখ্যা, যেমন √2 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা অমূলদ সংখ্যা। তারপরে আমরা যদি দেখে আসি যে এটা দেখেন গণ, আমরা বলছিলাম এটাকে যদি কিউব আকারে লেখা যায়, এই কিউব আকার কিভাবে লেখা যায় এটা কিন্তু বের করে একটা সিস্টেম আছে। যেমন এটাকে 2 দ্বারা ভাগ দেন, সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করেন 4, এটা কয়বার, তার মানে 3 বার, তার মানে 2 আছে কয়বার, 3 বার, তার মানে এটাকে আমরা লিখতে পারি না যে 2 পাওয়ার কিউব, তার মানে এটা কাটা, এই কিউব কিউব কাটা, তখন হয় কত 2। দেখেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা বেরিয়ে আসছে, তার মানে এটা কি পূর্ণ গণ সংখ্যা, তার মানে এটা কি মূলদ সংখ্যা। তার মানে দেখেন এখানে 3, এখানে 9 আছে, 9 কিন্তু লেখা যায় না কিউব আকার, কারণ কি এখানে এই কিউব কাটতে হলে এখানে কিউব আসতে হবে, দেখেন 9 3 3 9, এখানে কি হইতেছে 3 স্কয়ার, স্কয়ার আর কাটা যায় না। যেমন এইটা 2 আছে দেখেন, তারপরটা যদি আমরা আপনাদের দেখাই দিই, যেমন আছে 2, এখানে আছে 8, আমরা জানি 2 আর এখানে যদি 8 থাকে, 8 কেমন দেখা যায় কিউব, এই দুইটা মিলে নেয়, এই দুটো কি মিলে নেয়, তার মানে একমাত্র মূলদ সংখ্যা কোনটা, এটা পরীক্ষা কিন্তু এইভাবে আসে, নিচের কোনটি মূলদ সংখ্যা। এরপরে দেখেন আমাদের বলা আছে যে √289 এর বর্গমূল কি, বর্গমূল এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা হবে, আর যদি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে অমূলদ সংখ্যা। এখন আমরা দেখবো যে কতকে কত দ্বারা গুণ করলে এটা হয়। দেখেন এখানে শেষে 9 আছে, শেষে 9 আছে, আমরা জানি যে 20 কে যদি 20 দ্বারা গুণ করি তাহলে 400 হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তার মানে আর কম হবে। এটা মানে কি √, মানে আমি আপনাদেরকে বুঝাইতেছি। তারপরে দেখেন শেষে 9 আছে, আমরা জানি এরপরে যদি 17 কে 17 দ্বারা আপনি যদি গুণ করেন, দেখেন 7 7 49 9, এটা আসতে আসতে দেখি মিলে কিনা আমরা, তাহলে 17 17 7 7 49 9, হাতে থাকে কত 4, 7 4 11, 7 1 9 8 2, তার মানে এটাকে আমরা লিখতে পারি এরকম 17 × 17, যে পূর্ণবর্গ সংখ্যা কিনা, তার মানে 17 স্কয়ার যদি কাটা দেন, স্কয়ার আর এটা কাটা, স্কয়ার আর ওটা কাটা যায়, তার মানে 17, যেটা হচ্ছে কি, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 289 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যা হলে আমরা জানি কি হয়, এটা একটা মূলদ সংখ্যা। পরীক্ষায় এগুলো আসে। আমরা এখন আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি বলি যে আপনি যে 2 কে দেখেন 1 দ্বারা ভাগ করতে পারবেন, আর 2 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা কি নিঃশেষে ভাগ করতে পারবেন না, 2 হইতেছে তাহলে একটা মৌলিক সংখ্যা। যদি বলি 3, সেম ভাবে 3 কে আপনি 1 দ্বারা আর কি 3 দ্বারা ভাগ করতে পারবেন। যদি বলি 5, এটা। এখন যদি বলি 6 কে কিন্তু দেখেন কি কি 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যা ভিত্তিতে আরো 2টা সংখ্যা দ্বারা এটা ভাগ করা যায়, তার মানে এটা কি সংখ্যা হবে না, মৌলিক সংখ্যা হবে না। তারপর যদি বলি যে 11 করে দেখেন এখানে একমাত্র 1 আর কয় দ্বারা ভাগ যায়, 11 দ্বারা ভাগ যায়। সেম ভাবে 13, সেম ভাবে যদি বলেন 15 কে কিন্তু কয় দ্বারা ভাগ যায়, 3 5 আর 15, তার মানে আরো 2টা সংখ্যা দ্বারা ভাগ যায়, তার মানে 15 না কিন্তু 17। দেখেন এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আসেন যে মৌলিক সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো। এখানে দেখেন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা পেলাম, সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা হইতেছে 2, সবচেয়ে ছোট আর হইতেছে জোড়। এটা কিন্তু পরীক্ষা হয়েছিল কয়েকদিন আগে একটা পরীক্ষা, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, অথবা জোড় মৌলিক সংখ্যা কোনটি, এটা আসতে পারে, এটা হচ্ছে এটা। এখন আসেন যে মৌলিক সংখ্যা মনে রাখার সিস্টেমটা আমরা এখানে যেভাবে দিয়েছি, যেমন 4422, এভাবে 4422 এভাবে মনে রাখেন, 4422, তারপরে হচ্ছে 322 321, এটা মনে রাখেন। তাহলে কিভাবে মনে রাখবো, 4422 322 321, কয়েকবার দেখতে পারা হয়ে যাবে মৌলিক সংখ্যা। এগুলো আমরা কেন লিখলাম দেখেন, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই যে প্রথম 44, দেখেন প্রথম 44, তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, আবার পরের 4, এই 4 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 4টি। তারপরে যেটা আছে 2, তার মানে 20 থেকে 30 পর্যন্ত আর কি, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, তারপরে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। তারপরে দেখেন এটা হইতেছে কত, 30 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 3টি। তারপরে 50 থেকে 60 পর্যন্ত 2টি, 60 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা এখানেও 2টি। তারপরে যেটা আছে দেখেন যে এখানে তাহলে 70 থেকে 80, তাহলে 80 থেকে 90 পর্যন্ত 3টি,
এখানে মনে হয় কোন একটা জায়গায় একটা হয়ে গেছে আর কি, 10 থেকে 20, ও এখানে হ্যাঁ 10 10 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এই যেখানে এটা 70 থেকে 80, সরি 70 থেকে 80, এরপরে আছে 80 থেকে 90, আর যারা বাদ আছে দেখেন 90 থেকে 100 পর্যন্ত মাত্র একটা মৌলিক সংখ্যা আছে। তো এটা কেন আমরা এটা মনে রাখবো এইভাবে যে 4 যদি মনে রাখেন, অনেক সময় কোশ্চেন আসে এরকম যে 1 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তখন আপনার চিন্তা ভাবনা করতে হবে না, ডাইরেক্ট বলবেন যে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আর 10 থেকে 20 পর্যন্ত 4টা, তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, 8টা। যদি বলা 1 থেকে 30 পর্যন্ত, তখন দেখেন আর 2টা অ্যাড হবে। এই যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এখানে 4টা আর 2টা, মানে 6টা। এবার কোশ্চেন আসবে, এটা আমি দেখাবো যে কিভাবে আসে। যে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2 3 5 7। আবার 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, যেগুলা ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি। তো এগুলা আপনি জাস্ট কয়েকবার মনে রাখবেন, কয়েকবার দেখতে পারেন, এমনিতে মনে থাকবে কোনটা মৌলিক সংখ্যা। এখন আসলে পরীক্ষার হলে যেভাবে আসে, যে দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমি বলছি যে সংখ্যাটাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখানে দেখেন যে একমাত্র 89 এটি হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন এটা 7 13 91, এটা যদি দেখেন আপনি যে কয় দ্বারা ভাগ যায়, এটা কিন্তু ভাগ যায়, এটা চাইলে আপনি 11 দ্বারা ভাগ করতে পারেন, 11 যায় একবার, আর 3 13, তার মানে এটাও কিন্তু ভাগ যায় 3 দ্বারা, 3 দুগুণ 6, 3 নং 27, তার মানে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 89। এই জন্য বলছি এই যে এটা আছে এটা একটু মনে রাখবেন, যেমন 83 89 97 71 73, মানে একবার কয়েকবার দেখতে পারে আপনার এমনিতে মনে থাকবে। তারপরে আসেন যে মৌলিক সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন আসে, সবসময়ই কোশ্চেন আসে। পরে যে অঙ্কটা আছে দেখেন, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। সহমৌলিক হইতে হলে দুইটা সংখ্যার গসাগু যদি পরস্পর 1 হয় তাহলে সহমৌলিক হবে। যেমন 9 কে আমরা কি করতে পারি, দেখেন 3 3 3 কেন, তার মানে 9 সমান আমরা বলতে পারি 3 × 3। এখানে আছে 16, দেখেন এটা আমি দেখাইতেছি কারণ এটাই দেখেন 2 8, 2টা দিলে 4, 2টা দিলে 2, তার মানে 16 কে লিখতে পারেন 2 × 2 × 2 × 2। তার মানে এই দুইটা সংখ্যার গসাগু কত, দেখেন কোনো মিল নাই। গসাগু মানে মিল জায়গা থাকবে, এটা এখানে কি একটা 1 রাখতে পারেন, মিল নাই মানে কি একটা 1 মিল আছে দুইটার মধ্যে, তার মানে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 1। বাট যদি আমরা এটা দেখি, দেখেন 4 6, তার মানে 4 কে আমরা লিখতে পারি কত, 2 × 2, 6 কে লিখতে পারি 2 × 3। দেখেন এই দুইটা সংখ্যার মধ্যে কি এক উৎপাদক মিল আছে। সেম ভাবে যদি 12 মধ্যে কি 1 × 12 17, 1 × কত 17, এই দুইটা সংখ্যার মধ্যেও কিন্তু মিল নেই, মানে 1 ব্যতীত গসাগু হইতেছে এই দুইটা সংখ্যার 1, এই দুইটা সংখ্যার 2। দেখেন যে বলছে দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয়, দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তখনই তারা কি একত্রে সহমৌলিক বলা হবে। তার মানে এখানে কিন্তু দুইটাই কারেক্ট, সি আর ডি দুইটাই হচ্ছে পরস্পর কি সহমৌলিক সংখ্যা। আপনাকে বুঝতে হবে, কারণ এগুলো সহমৌলিক না, এগুলার কি গসাগু 1 না। দুইটা সংখ্যার গসাগু যদি দেখেন 1, তাহলে তারা পরস্পর কি হবে সহমৌলিক সংখ্যা। এখানে দেখানো হয়েছে, অ্যান্সার কিন্তু সি ডি দুইটাই হয়, তাহলে এটার অ্যান্সারটা সি ডি দুইটাই হবে। এরপরে দেখেন নিচের কোন সংখ্যাটির সর্বাধিক বাজক সংখ্যা আছে। এটার মধ্যে একটা টেকনিক হচ্ছে যে শেষে যদি শূন্য, মানে কোন সংখ্যার শেষে যদি শূন্য অথবা জোড় সংখ্যা দেখেন, তার নর্মালি তাদের বাজক সংখ্যা বেশি হবে। শেষে কি শূন্য অথবা জোড় সংখ্যা, যেমন এখানে দেখেন এটার বাজক সংখ্যা এই দুইটা, যদি বিজোড় সংখ্যা, এদের বাজক সংখ্যা এমনিতে কম হবে, যেহেতু জোড় সংখ্যা আছে। এখানে আমাদের কম্পেয়ার করতে হবে এই দুইটার মধ্যে কার বেশি, এই দুইটার মধ্যে কার বেশি হবে। শেষে যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকতো, যেমন 80, এটা জোড় সংখ্যা কিন্তু আমাদের 88 আছে, তো এগুলো আমাদের কম্পেয়ার করলেই হবে। এই দুইটা আমরা এমনিতেই অপশন থেকে বাদ দিয়ে দেবো। আমরা কিন্তু 64 যেহেতু জোড়, 88ও জোড়, তার মানে কি বোঝা যাচ্ছে এটার বাজক সংখ্যা সর্বাধিক হবে। তারপর আমরা দেখি যে কিভাবে বের করতে হয়। দেখেন এটা 32 16 8 4 2 2, দেখেন তার মানে 2 কয়টা আছে, দেখেন 1 2 3 4 5 6, তার মানে এখানে আছে 2 পাওয়ার 6। বাজক সংখ্যা বের করতে হলে সবসময় উপরে 1 যোগ করতে হয়। তার মানে এখানে দেখেন যে বাজক সংখ্যা কত হইতেছে, এখানে হইতেছে এরকম যে বাজক সংখ্যা দেখেন এখানে 6টি, কিন্তু এখানে যদি আমরা বের করি যেমন 88, এটার বাজক সংখ্যা কত, দেখেন এখানে আমাদের 88, আমরা জানি যে 44 দ্বিগুণে 88, এখানে দেখেন যে 22, এখানে দিলে 11। এখন এখানে আমরা দেখতেছি কত 2 পাওয়ার 3, আর এখানে দিচ্ছে 11 এর পাওয়ার 1,
এখন এটা তো দুই রকম এসে পড়ছে, তো এদের ভাজক সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে উপরে যে পাওয়ার থাকবে দেখেন এই পাওয়ারের সাথে এক যোগ করতে হবে, দুইটা পাওয়ারের সাথে এক যোগ, এটার সাথে 1 যোগ করেন। তো এই দুইটা পাওয়ারের সাথে এক যোগ করার পরে এই পাওয়ার দুইটা গুণ করে দিলে ভাজক সংখ্যা পাওয়া যাবে যদি ভিন্ন ভিন্ন আসে। তার মানে এখানে হচ্ছে 4 আর এখানে হইতেছে কত 2। তার মানে দেখেন যে 4 আর 2 তার মানে হইতেছে আমাদের 8। তার মানে দেখেন এখানে 6টা ছিল, এইটার কত কয়টা আছে 8টা। ভাজক সংখ্যা বের করার শর্টকাট পদ্ধতি এখানে দেখেন যে আমাদের বইয়ের মধ্যে করা আছে যে 88 কে এটা ভাগ করলেন দেখেন 3টা আসছে। তো ভাজক সংখ্যা বের করতে হলে দেখেন পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করলে ভাজক সংখ্যা পাওয়া যাবে। ভাজক সংখ্যা পাওয়া যাবে দেখেন এখানে 2 পাওয়ার 3 ছিল 11 এর পাওয়ার 1, তার মানে 3 সাথে এক যোগ হবে ইনটু 1 এর সাথে এক যোগ হবে, তার মানে 4 ইনটু 2, তার মানে আমাদের ভাজক সংখ্যা কয়টি আছে 8টি। তো ভাজক সংখ্যা অনেক সময় আছে যে এটা কোশ্চেনটা এরকম করে আসতে পারতো যে 88 এর ভাজক সংখ্যা কত, এটা না এসে আসলো মনে করেন যে এরকম আসলো যে 120 এর ভাজক সংখ্যা কত। তাহলে আমরা কি করবো এটা বের করতে হলে 60 30 15 5। এখন ভাজক সংখ্যা বের করার কি সিস্টেম আমরা দেখবো 2 পাওয়ার 3 ইন্টু 3 পাওয়ার 1 ইন্টু 5 এর পাওয়ার 1। আমরা কি বলছিলাম পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করতে হবে, তার মানে 3 এর সাথে এক যোগ করুন উপরে 3 সাথে ইন্টু গুণ এই 1 এর সাথে এক যোগ করুন 1, আবার এটার উপর 1 আছে 1 এর সাথে এক যোগ করুন, তার মানে এখানে হচ্ছে দেখেন 4 2 2, তাহলে 2 দুগুণে 4 4 ছেড়ে 16, তার মানে 120 এর ভাজক সংখ্যা কয়টি হইতেছে 16টি। এভাবে আসতে পারে যে 1260 এর ভাজক সংখ্যা কত, এটা আপনারা করে আমাদের কমেন্টে জানাবেন যে 1260 এর ভাজক সংখ্যা কতগুলো হবে। এখন আসেন যে অঙ্কটা আছে যে নিচের কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি বড় বাইরে আসতে পারতো, নিচের কোন ভগ্নাংশটি ছোট, একই কথা। তো এটা দেখেন প্রথমে আমরা কিভাবে এটা কম্পেয়ার করব। দেখেন আমাদের অপশন আছে দুইটা, প্রথমে এ অপশন হইতেছে 3 4, বি অপশন হইতেছে 7 9। তো আমরা এই দুইটাই কম্পেয়ার করব, এটা এ ছিল এটা বি, এই দুইটার মধ্যে কে বড় এটা বের করতে হলে আমরা প্রথমে এইভাবে গুণ করব তারপরে এইভাবে গুণ করব। এটা দেখেন 3 নং 27, এটা আমরা এখানে লিখব 4 7 28। বলছে কোন ভগ্নাংশটি বড়, এখানে দেখব যে পাশের লেখা বড় হয়েছে মানে গুণ করার ফলে যে পাশেরটা বড় হয়েছে ওইটা বড় ভগ্নাংশ, তার মানে বড় হচ্ছে কোনটা এটা। দেখেন আমরা এই দুইটার মধ্যে বড় পাইলাম কাকে, এটাকে বি নম্বর অপশনকে, তার মানে এ নম্বর অপশন কিন্তু বাদ, এ নম্বর অপশনটা টোটালি বাদ। তারপর আমরা 7/9 এটার সাথে কম্পেয়ার করব 8/11, আগের মতো এইভাবে গুণ করব তারপরে এইভাবে গুণ করব, 7 11 77 আর 8 নং কত 72, তার মানে বড় হইতেছে কোনটা এটা ছোট এইটা। তাহলে এখন দেখেন আমরা বি আর সি এর মধ্যে কম্পেয়ার করে দেখলাম সি এর চেয়ে বি বড়, তার মানে সি অপশন বাদ। এখন আমরা তাহলে বি আর ডি এর কারণ বড় হইতে 7 9 4 5, আগের মতো এইভাবে গুণ করেন যে 5 7 35 আর 4 নং কত 36। এখানে গিয়ে দেখলাম দেখেন কে বড়, এই সেটটা বড়, এটা বড়, এটা ছোট, এর কয় নম্বর অপশন ছিল 4/5। তার মানে আলটিমেটলি দেখেন যে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে এই এর বি বড় আর বির সির চেয়েও বি বড় পাইছিলাম, কিন্তু শেষে দেখলাম যে বির চেয়ে ডি বড়, তার মানে আলটিমেটলি আমাদের ডি নম্বরটা বড়। সেম ভাবে যদি ছোট চাইতো আমরা এই কাজটাই করতাম। দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আপনি দেখলে বুঝবেন যে কিভাবে আমরা করছি। প্রথমে এটা 3 নং 27 4 7 28, তো এটা ছোট কারণ এই দিকে গুণ করে ছোট হয়েছে, এটা বড়, প্রথমে উপর দিক থেকে গুণ করে উপর লিখতে হবে। এটাও একই অবস্থা, দেখেন এই যে আমরা কম্পেয়ার করছি, এখানে দেখেন এখানে সমানের চিহ্নটার পরিবর্তিত 7 11 77 7 11 77 আর 8 নং কত 72, তার মানে ছোট এটা বড় এটা, তো আপনি দেখলেই বুঝবেন। এখন যদি বলতে যে নিচে কোন ভগ্নাংশটি ছোট, দেখেন এইটা আমরা দেখিয়ে দিই, পরীক্ষায় অনেক সময় ছোটটা আসে অনেক সময় বড়টা আসে। তখন আমরা ছোট যদি চাইতো একই কথা, এখানে বড় চাইছে বলে দিতে পারতো নিচের কোন ভগ্নাংশটি ছোট পরীক্ষা আসতে পারে। তো দেখেন আমরা যদি আগের মতো এ নম্বর অপশন 3/4 আর বি নম্বর অপশন আছে 7/9, কারণ এগুলো ভাগ করে করতে অনেক সমস্যা হবে। দেখেন আমরা প্রথমে তাহলে এইভাবে গুণ করবো 3 নং 27 আর এদিক থেকে গুণ করলে 4 7 28, আমাদের চাইছে ছোট ভগ্নাংশটি, তাহলে ছোটটা আমাদের নিতে হবে সবসময়, এইটা হলো বড় যেদিকে বড়, তার মানে ছোট ভগ্নাংশ কি এ আর বি এর মধ্যে ছোট হইতেছে কি এ নম্বর অপশন, এটা বি নম্বর ছিল, তার মানে 3/4 ছোট, তার মানে বি কাটা কিন্তু। এখন আমরা কি এ আর সি কম্পেয়ার করবো, দেখেন আমাদের সি নম্বর হচ্ছে 8/11, এটা কিন্তু পরীক্ষায় আসে।
তাহলে এইভাবে আপনি গুণ করেন। 3 11 কত দেখেন, 3 11 33, 4 8 কত, এদিকে যদি গুণ করেন এদিকে 4 8 হবে কত 32। তার মানে এই এ আর সির মধ্যে ছোট কোনটা? আমাদের কিন্তু এ এর চেয়েও দেখতেছি সি ছোট, তার মানে এ কে বাদ যাবে, এ বাদ চলে গেল, তার মানে আমাদের সি রয়ে গেল। তার মানে এই দুইটার মধ্যে কি সি ছোট। কারণ সি আর ডি কম্পেয়ার করেন, সি আর ডি এর মধ্যে আছে কত 11, 8/11, আর এখানে আছে 4/5। এভাবে গুণ করেন, তাহলে এটা কত 5 8 40, 4 11 কত 44। খেয়াল করেন যে 5 8 40, 4 11 44। তাহলে ছোটকে দেখেন, এখানে 40 আর এখানে পেলাম 44, তার মানে ছোট হইতেছে এটা আর বড় হচ্ছে এটা। তো আপনার এটা প্রাইমারি নিবন্ধন বলেন, যে কোনো সরকারি চাকরিতে এই ধরনের কোশ্চেন গুলো আসে। আপনি ভেঙে ভেঙে কখনোই করতে পারবেন না, ভাগ করে, মানে এতগুলো ভাগ করে দশমিক আকার আসবে। এই জন্য আমি বলেছিলাম যে পরীক্ষা হলে মানে আপনার খুব বেশি অঙ্ক করতে হয় না। দেখেন একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা বুঝলাম, যদি আপনি বুঝে থাকেন তাহলে এই অঙ্ক দিয়ে আপনি অনেক অঙ্ক করতে পারবেন যেগুলো পরীক্ষা আসে। নিচে দেখেন এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়, এটা আছে। এইটা মানে হচ্ছে দেখেন যে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি আপনি করতে চান তাহলে এটা একটা সিস্টেম আছে। এখানে আপনি এটাকে যদি এটা লেখেন, এটা লিখতে পারেন 44 মাইনাস, দেখবেন যে পৌনপুনিকের দশমিকের আগে কয়টা গড় আছে, দশমিকের আগে যা থাকবে এটা বিয়োগ করতে হবে। এটা পূর্ণ সংখ্যা আকার লিখতে পারবেন, এরকম থাকলে পূর্ণ সংখ্যা আকার লেখার পরে দশমিকের আগে যা থাকবে এটা বিয়োগ আকার লিখতে হবে। আর নিচে দেখেন একটা পৌনপুনিক থাকলে নর্মালি কি দশমিক তুলা দিলে কত হইতো, নিচে হইতো কত 10। একটা পৌনপুনিক থাকার কারণে এতেছে 9, দুইটা পৌনপুনিক থাকার কারণে একটা যদি পৌনপুনিক থাকতো এখানে হচ্ছে 9 9, তার মানে এটা হইতেছে কত 40/9। সাপোজ মনে করুন এরকম আছে 4 আমরা দিয়ে দিলাম 2 পৌনপুনিক, তাহলে এটা হয়তো দেখেন এটা দিলে ক্লিয়ার করতে পারেন 422 মাইনাস এটার আগে আছে কত 4, নিচে হবে কয়টা, যে কয়টা পৌনপুনিক হবে ওই কয়টা 9, এটা যা আনসার হবে তাই। যদি এরকম থাকতো যে 4 পূর্ণ দিয়ে দিলাম 5 4.3 পৌনপুনিক এরকম আছে, তাহলে আমরা কি করতাম 543 লিখতাম, মাইনাস কত আছে সামনে 54, এটা লিখতে পারতাম কয়টা, যে কয়টা পৌনপুনিক আছে এই কয়টা, এটা হিসাব করে যা আসবে এটি হচ্ছে অ্যান্সার। এখানে দেখেন বলা আছে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, এটা একটা দ্বারা ভাগ করে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। যেমন এইটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা এত দেওয়া আছে, তার মানে ভাগ করে দিলে অ্যান্সার। দুইটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকলে অপরটি বের করতে হলে ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো 15/28, এখানে দেখেন ভাগ আকার থাকলে আমরা গুণ আকারে লিখলে উল্টে যায়, এটা লিখলাম 3 5 15, 4 7 28, তার মানে অপর সংখ্যাটি 3/4, এটা মনে রাখেন। এটা আমরা খাতা কলম ছাড়াই করতে পারবো। দেখেন একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, লব কোনটা উপরেরটাকে নর নিচেরটাকে হর বলা হয়। এই দুইটার পার্থক্য দেখেন, এটা এই দুইটার পার্থক্য 2, এই দুইটার এই দুইটার শুধু এইটা দেখেন পার্থক্য 2 না, তার মানে এই অপশনটা এমনিতেই বাদ গেল। বাকি তিনটার মধ্যে এই কন্ডিশন ফিল আপ করতেছে, তার মানে এই কন্ডিশন আমরা তিনটা পেয়েছি। বলতেছে এদের সমষ্টি কত 16, মানে আবার বলতেছে লব আর হরের যোগফল কত 16। দেখেন এখানে 7 আর 9 16, 9 7 16। তারপরে বলা আছে এটা কিন্তু হয় না, এটা বাদ, কিন্তু এই দুইটাই কিন্তু 16 হয়, অপশন দুইটাই 16 হইতেছে। আমাদের প্রথম বলা আছে লব আর হরের পার্থক্য, এখানে বলে দেওয়া নাই কোনটা বড় কোনটা ছোট, তার মানে আপনি অপশন এটাও নিতে পারবেন, অপশন এটাও নিতে পারবেন। যদি বলা থাকতো একটি প্রকৃত ভগ্নাংশের তখন আপনি এটা নিতেন, কিন্তু নর্মালি কি দুইটাই সঠিক, নর্মালি কি দুইটাই সঠিক। একটি মানুষের লব আর হর, এই দুইটার মধ্যে দেখেন লব আর হরের পার্থক্য কত 2, এখানে লব আর হরের পার্থক্য কত 2, আবার দুইটার যোগফল কত 16 হইতেছে, তার মানে এ অপশনও কারেক্ট, বি অপশনও কারেক্ট। পরে যেটা আছে দেখেন 1/3 ভাগ 4/5 ইন্টু 3/4, তার মানে বলছে এত সমান কত। গুণের আগে ভাগের কাজ করতে হয়, আবার ভাগের আগে যদি এর থাকে এর কাজ সবার আগে করতে হয়, তার মানে ভাগের কাজ। এখানে ভাগ আকার আছে, ভাগ আকারটা আমরা গুণ আকারে লিখতে পারি 5/4, ওইটা যা আছে তাই লিখতে পারি। দেখেন এটা ভাগ আকার থাকাতে গুণ আকার লেখাতে এটা উল্টে গেল। এখন আপনি কাটাকাটি করেন বা যা করেন 3 3 কাটা, কারণ এটা নিচে এটা উপরে, উপরে হচ্ছে 5, নিচে হইতেছে কত 16, আমাদের কিন্তু 5/16 অ্যান্সার। তো আজকের মতো এ পর্যন্তই। আমি এখন তাড়াতাড়ি কিছু আপনাদের প্র্যাকটিস সেট দেখাবো, তো ওগুলো আপনাদের করতে হবে। যে প্র্যাকটিস সেটগুলো দেখবেন, দেখেন 56 96 120 129 1008 141 198 250 251 560, অবশ্যই এগুলো করার চেষ্টা করবেন। আর আমরা তো বই শেষ হলে পর আমরা প্র্যাকটিস সেটগুলো সমাধান করাবো।
তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর বলবো যে আমাদের বইটা এখন প্রায় সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে নিতে পারেন। আমাদের এই বইয়ের বাহিরে আসলে আপনার কোনো অঙ্ক করতে হবে না, এতটুকু বলতে পারি। যেভাবে আমরা প্র্যাকটিস সেটগুলো এখন আপনারা চেষ্টা করেন, এরপর কিন্তু আমি সম্পূর্ণ সমাধান করবো। সম্পূর্ণ বইটা সমাধান করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এই 2 মাস পরেই আমাদের বইটা মোটামুটি শেষ হয়ে যাবে, যে আপনি ম্যাথে কতটুকু ডেভেলপ হইতে পারতেছেন। মানে ম্যাথটা তখন আপনার কাছে খুবই সহজ লাগবে যখন আপনি রিভিশন করবেন বারবার যে অঙ্কগুলো আমি করাইতেছি। তো এই জন্যই বলবো যে বইটা আপনারা পারলে নিয়ে নিন, আর অথবা নোট করে নিলেই হবে। কিন্তু হবে এই ব্যাপারটা এরকম না। বাট আমাদের বইটা মোটামুটি আপনাদের মানে যদিও ফার্স্ট এডিশন একটু একটু ভুল আছে, কিছু কিছু ভুলটা তো আমরা সংশোধন করে দিছি, তারপরেও মোটামুটি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার তারা তো কিনতেছে। ইভেন কি অনেক লাইব্রেরি থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে ভাই আপনাদের বই যদি কোন স্টুডেন্টের দেখাই, সে যদি বইটা একটু খুলে দেখে তাহলে সে বইটা নিয়ে যায়, আপনাদের স্টুডেন্ট না বা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না, তারপরেও বইটা নেয়। মোটামুটি 6000 কপি বই দেখেন প্রায় 15 দিনে সেল হয়ে গেছে। এখন আবার কালকে আবার 2000 কপি বই বের হবে। তো বুঝতেছি নি যে 6000 কপি বই 15 দিনে সেল হওয়া মানে অনেক কিছু। মানে মোটামুটি সবই পসিবল হয়েছে আসলে জাস্ট আপনাদের ভালোবাসা থেকেই। তা নইলে আসলে এটা পসিবল না যে 6000 কপি বই 15 দিনে শেষ। এজন্যই বললাম যে সব জায়গায় পাওয়া যায়। তারপরে ডেসক্রিপশন বক্সে আমি প্রথম কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, মানে কোন কোন লাইব্রেরিতে পাওয়া যায়, বা আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, আপনাদের নিকটস্থ লাইব্রেরিগুলোতেও পাবেন। তো আপনারা খোঁজ খবর নিয়ে বইটা দেখতে পারেন হাতে নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।